আরেকবার প্রথম থেকে না না, এই বললে রিপিট করলে হবে না, তোমরা শেয়ার করে নিবা, আমি কিন্তু রিপিট করতে পারবো না। ভালো হয়। আমি এই একবার রিপিট করব, তারপর আর রিপিট করব না। দেখো যে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি, ঠিক আছে? এখানে এই চ্যাপ্টারের মধ্যে আছে হলো ইভেন্ট, ডেফিনেশন অফ প্রবাবিলিটি, তারপর এম্পিরিক্যাল অ্যাপ্রোচ অফ প্রবাবিলিটি, ঠিক আছে? এগুলো প্রবাবিলিটি থেকে বেশি ইয়ে করব না আর কি। হ্যাঁ, তারপরে যে ক্লাসিক্যাল অ্যাপ্রিওরি ডেফিনেশন অফ প্রবাবিলিটি, ক্লাসিক্যাল অর অ্যাপ্রিওরি ডেফিনেশন অফ প্রবাবিলিটি, ঠিক আছে? দেখো তাহলে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটির মধ্যে আছে ইভেন্ট, ডেফিনেশন অফ প্রবাবিলিটি, এম্পিরিক্যাল অ্যাপ্রোচ অফ প্রবাবিলিটি, ক্লাসিক্যাল অর অ্যাপ্রিওরি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। এখন এই যে যে ডেফিনেশন অফ প্রবাবিলিটি আমি বললাম, এই প্রবাবিলিটি গুলোর মধ্যে যদি কোনো ইয়ে থাকে, কি বলে, ছোটখাটো অঙ্ক থাকে যেগুলো তোমরা পারবা, সেগুলো আসতে পারে, ঠিক আছে? তো এই চ্যাপ্টার শেষ। আমরা এখন চলে যাব না, এটাও না। দেখো ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। প্রথমে হলো এই যে আমি একটা জিনিস বলে দেই, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন এর মধ্যে যা যা থাকবে সেগুলো হলো ডিসক্রিট ডিস্ট্রিবিউশনটা কি, ঠিক আছে? যখন কোন ভেরিয়েবল, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি, অর্থাৎ ডিসক্রিট ভেরিয়েবল, ভেরিয়েবল তো কালকে মনে হয় পড়াইছে বা আগেও আমরা আলোচনা করেছি। যখন কোন ভেরিয়েবলের ভ্যালু গুলা আইসোলেটেড ভ্যালু কন্টেইন করে, ঠিক আছে? যদি আমরা কয়েন টস করি, এই কয়েন টস করলে সেটা হেড এবং টেইল আসতে পারে, তাহলে সেগুলো আইসোলেটেড ভ্যালু। যেমন কোন ফ্যামিলিতে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, সেগুলো আইসোলেটেড ভ্যালু, ঠিক আছে? এই সকল যে ভ্যালু গুলো আইসোলেটেড, অর্থাৎ একটা ভ্যালু থেকে আরেকটাকে ডিফারেন্সিয়েট করা যায়, আলাদা করা যায়, এরকম ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে বলা হয় হলো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে ডেফিনেশন অফ ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তারপরে হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। যখন কোন ভেরিয়েবল যদি কন্টিনিউয়াস ভেরিয়েবল হয়, তখন সেই ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনকে বলা হয় হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যেমন হাইট, ওয়েট, এগুলো হলো কন্টিনিউয়াস ভেরিয়েবল। যেমন মাসের হাইট এবং ওয়েট যদি বলি, তাহলে সেটা হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে ডেফিনেশন অফ continuous probability distribution। আচ্ছা, তাহলে এই ডিসক্রিট ডিস্ট্রিবিউশন কি কি আছে? অনেক অনেক ডিস্ট্রিবিউশনই আছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের মধ্যে। তবে আমরা যে দুইটা ডিস্ট্রিবিউশনকে কনসিডার করব, সেই দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে হলো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর হলো পয়সন ডিস্ট্রিবিউশন। এখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে হলো নরমাল ডিস্ট্রিবিউশন। এখন যদি এক্স একটা ভেরিয়েবল হয় এবং সেটা যদি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয়, এক্স যদি একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয়, তাহলে সেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে যদি তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা এভাবে লিখতে পারি। সেখানে
এক্স আমরা বলছি যে এক্স একটা ভেরিয়েবল, তাহলে এক্স যদি ভেরিয়েবল হয় তাহলে এক্স এর নির্দিষ্ট সংখ্যক ভ্যালু আছে, কিছু সংখ্যক ভ্যালু আছে, সেই ভ্যালুগুলা কি হবে, একটা ভ্যালু আরেকটা থেকে আইসোলেটেড হবে। তাহলে এক্স এর ভ্যালু কি কি নিতে পারে, 1 2 3 4 আপ টু n পর্যন্ত ভ্যালু নিতে পারে। এখানে p হলো প্রবাবিলিটি অফ সাকসেস আর q হলো প্রবাবিলিটি অফ ফেইলিউর। তাহলে এই ফাংশনটাই হলো বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফাংশন। তাহলে যদি বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিফাইন করতে বলি তাহলে এগুলো ডিফাইন করতে হবে এবং এখানে তা কোন ভ্যালু কি সেটা বলে দিতে হবে। যেমন p প্রবাবিলিটির ভ্যালু কোন পর্যন্ত, প্রবাবিলিটির ভ্যালু কি কি নিতে পারে বলো তো, প্রবাবিলিটির রেঞ্জ কত? স্যার 0 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ 0 থেকে 1। তাহলে p এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত হবে আর q এর ভ্যালু 1 মাইনাস p হবে। এই হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখানে এই যে অঙ্ক আছে এটা তোমরা পারবা না আমি জানি, এটা পারতা যদি আমি তোমাদেরকে এক্সপ্লেইন করতে পারতাম বা এক্সপ্লেইন করতে পারতাম, কিন্তু এক্সপ্লেইন করার সময় এখন আর নাই। তো এখন দেখো যে কন্ডিশন মাস্ট বি স্যাটিসফাইড টু হ্যাভ এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কোন ভেরিয়েবল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করতে গেলে এই কন্ডিশন গুলো লাগবে। দেয়ার শুড বি এ ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস, দ্য ট্রায়ালস শুড বি ইন্ডিপেন্ডেন্ট, দ্য প্রবাবিলিটি অফ সাকসেস and hence the probability of failure remains same for or constant from trial to trial. আর এটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এই যেগুলো তোমরা দেখে নিবে ক্যারেক্টারিস্টিক্স অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এই যেগুলো আছে। তারপরে হলো পয়সন ডিস্ট্রিবিউশন। আমরা যেটা জানি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে n টোটাল নাম্বার অফ সাকসেস সেটা হলো ফিক্স থাকে, যে আমরা এক্সপেরিমেন্ট আসলে কত পর্যন্ত কন্টিনিউ করব। ধরো সেটা n পর্যন্ত কন্টিনিউ যদি করি তখন সেটা থাকে হলো ফিক্স। 1 মিনিট। আচ্ছা, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে নাম্বার অফ ট্রায়াল সেটা হলো ফিক্স, কিন্তু পয়সন ডিস্ট্রিবিউশনে নাম্বার অফ ট্রায়ালস ফিক্স না। সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালু 0 টু আপ টু ইনফিনিটি পর্যন্ত নিতে পারে। আবার এই ল্যামডাটা হলো মানে রেট অফ অকারিং অফ সাম ইভেন্ট রেট, মানে 100টা ট্রায়াল করলে কতটা ইভেন্ট ঘটে আমার এক্সপেক্টেড ইভেন্ট, সেটা হলো ল্যামডা। আর এক্স তো ভেরিয়েবল আর ইর ভ্যালু তো এখানে দেওয়া আছে। এই হলো, এটা হলো পয়সন ডিস্ট্রিবিউশন এবং এগুলো হলো কন্ডিশন মাস্ট বি স্যাটিসফাইড টু হ্যাভ এ পয়সন ডিস্ট্রিবিউশন, এগুলো হলো ক্যারেক্টারিস্টিক্স অফ পয়সন ডিস্ট্রিবিউশন। এই হলো পয়সন ডিস্ট্রিবিউশনের এতটুকুই পয়সন ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল এবং পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য। তাহলে এখানে লিখে রাখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন and পয়সন ডিস্ট্রিবিউশন। স্যার তাহলে কি আমরা ম্যাথ গুলা বাদ দিব? ম্যাথ ছোটখাটো ম্যাথ আসবে, এই যে এখানকার ম্যাথ দরকার নাই। এখানকার ম্যাথ যদি আমি দেখাই তাহলে এগুলো দেখাবো, হয়তো একটা ম্যাথ দেখাবো আর কি, ঠিক আছে আজকেই দেখাবো। তাহলে ওই নরমাল ডিস্ট্রিবিউশন আলোচনা করে নিই তখন। তারপরে দেখো
এই এই যে তোমাদের আগে কি দিছে আমি জানি না, তবে এই যে এখন যে নোটগুলো দেখাচ্ছি এগুলো থেকে কোশ্চেন হবে এবং এগুলি তোমাদেরকে আমি প্রোভাইড করব। এই যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, x যদি একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হয় এবং সেই x ভেরিয়েবলটা নরমাল ডিস্ট্রিবিউশন হবে যদি তার প্রবাবিলিটি ফাংশনকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। এখন মিউ হলো মিন অফ পপুলেশন মিন অফ x আর সিগমা স্কয়ার হলো পপুলেশন ভেরিয়েন্স অফ x, অর্থাৎ আমরা স্যাম্পলটা যেখান থেকে নেই সেই স্যাম্পলটা যে পপুলেশন থেকে নিয়েছি তার মিন হলো মিউ এবং ভেরিয়েন্স হলো সিগমা স্কয়ার এবং তার রেঞ্জ হলো এরকম। আর সেই এক্স ভেরিয়েবলটা যদি এরকম ডিস্ট্রিবিউশন ফর্ম ফলো করে তাহলে তাকে আমরা বলবো হলো নরমাল ডিস্ট্রিবিউশন। এক্স তখন এক্স এর ডিস্ট্রিবিউশন হলো নরমাল ডিস্ট্রিবিউশন। আর কোন ডিস্ট্রিবিউশন লিখতে গেলে কিন্তু তার ভেরিয়েবলের রেঞ্জ দিতে হয়। The variable x whose density function is given by এত। আচ্ছা, এটা x এর x কে যদি আমরা এইভাবে ট্রান্সফর্ম করতে পারি, x কে যদি আমরা এভাবে লিখি তখন তাকে বলা হয় হলো স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েবল। এগুলো হলো প্রপার্টিজ অফ নরমাল ডিস্ট্রিবিউশন, ক্যারেক্টারিস্টিক্স অফ নরমাল ডিস্ট্রিবিউশন, এগুলো দেখে নিবা। আর ইম্পর্টেন্স অফ নরমাল ডিস্ট্রিবিউশন, এই হলো নরমাল ডিস্ট্রিবিউশন। এখন আসো আমরা একটা ম্যাথ দেখি। এখানে আছে কি ম্যাথ এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথ থাকবে। টেস্ট অফ হাইপোথিসিস। এখন দেখো টেস্ট অফ হাইপোথিসিস, এই যে আমরা পপুলেশন এন্ড স্যাম্পলের সংজ্ঞা কিন্তু আগে বলেছি। এটা যদি টোটাল পপুলেশন হয় তাহলে এখান থেকে একটা স্মল পোরশন যদি আমরা নিয়ে যাই তখন সেটাকে বলা হয় স্যাম্পল। এই স্যাম্পলকে কি করতে হয়, রিপ্রেজেন্টেটিভ টু দ্য পপুলেশন। এটাও একই চিত্র আর কি, এটারই একটা কপি। তো এখন এই স্যাম্পলকে হতে হয় হলো রিপ্রেজেন্টেটিভ টু দ্য পপুলেশন, অর্থাৎ পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে হবে। আর পপুলেশনকে রিপ্রেজেন্ট করলে কি করতে হবে, পপুলেশনের যে যে ধরনের ইন্ডিভিজুয়াল আছে সবগুলোকে আসতে হবে। যেমন এখানে বিভিন্ন কালারের পপুলেশনের মধ্যে বিভিন্ন কালারের ইন্ডিভিজুয়াল আছে, তাহলে স্যাম্পলে কিন্তু দেখো সব কালার রিপ্রেজেন্টেশন আছে দুই জায়গায়। সেই জন্য স্যাম্পল ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। এখন দেখো হাইপোথিসিস টেস্টিং, এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট তোমাদের, যেগুলো পরবর্তীতে লাগবে, ঠিক আছে। Hypothesis testing. Hypothesis testing is a statistical procedure by which the agriculturist, researcher, or administrator reach into a conclusion concerning a population by examining the sample that the population. Hypothesis একটা statistical procedure যার মাধ্যমে কোন রিসার্চার, এগ্রিকালচারিস্ট, অ্যাডমিনিস্ট্রেটর তার একটা কনক্লুশনে পৌঁছায়। কিভাবে পৌঁছায়? by examining sample from the population. তোমরা তো জানোই যে স্যাম্পল ইজ ছোট পার্ট, ওটাকে এক্সামাইন করে বিভিন্ন অ্যানালাইসিস করে পপুলেশন সম্বন্ধে একটা ডিসিশন নেয়, সেটাই হলো হাইপোথিসিস টেস্টিং। তাহলে হাইপোথিসিসটা কি? হাইপোথিসিস হলো একটা স্টেটমেন্ট অ্যাবাউট দ্য পপুলেশন, কোন একটা পপুলেশন সম্বন্ধে একটা স্টেটমেন্ট। যদি বলা হয় যে এই ধরো যে তোমরা কোন একটা মাছের ভ্যারাইটি বের করতে চাও, সাপোজ কোন একটা মাছের, রুই মাছের একটা হাই ইল্ডিং ভ্যারাইটি তোমরা তৈরি করো, তো তোমরা বলে দিলা যে তৈরি করলো সে বলে দিল যে এই রুই মাছের হাই ইল্ডিং ভ্যারাইটি এটা হলো প্রতিটা মাছ এভারেজে
6 মাস পরে 2.5 কেজি পর্যন্ত হবে। তাহলে এটাই হলো হাইপোথিসিস, 2.5 কেজি পর্যন্ত হবে। তো এটা হলো একটা স্টেটমেন্ট, মানে নাল হাইপোথিসিস, যেটা তুমি ধরে দিলা, হাইপোথিসিস স্টেটমেন্ট বলে দিলা। তাহলে সেটা প্রমাণ করার জন্য তোমাকে কি করতে হবে? সেই মাছটাকে এক জায়গায় চাষ করতে হবে, চাষ করে 6 মাস ওই নির্দিষ্ট পরিমাণের খাবার দিয়ে ম্যানেজমেন্ট করে প্র্যাকটিস করতে হবে। করার পরে 6 মাস পরে তোমাকে ওই পুকুরে যদি 1000 মাছ চাষ করা হয়, মনে করো 200 মাছের একটা স্যাম্পল তুমি তুলে প্রত্যেকটাকে আবার ওয়েট নিয়ে তার এভারেজ করে দেখবা যে সেটা আসলে 2.5 কেজি হয় কিনা। এই যে টেস্টিং যে প্রসিডিউর, সেটাই হলো হাইপোথিসিস টেস্টিং। আর যে স্টেটমেন্ট তুমি করে দিলা যে আমার ভ্যারাইটিটা 2.5 কেজি দিবে 6 মাস পরে, সেটাই হলো তোমার স্টেটমেন্ট, হাইপোথিসিস। এখন এই যে হাইপোথিসিসটা তুমি বলে দিলা, ছেড়ে দিলা, মানে যে 2.5 কেজি হবে, সেটাকে বলা হয় হলো নাল হাইপোথিসিস। আর যদি 2.5 কেজি না হয়, তাহলে তো সেটা অন্য কিছু হবে, সেটাকে বলা হয় হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। ঠিক আছে? এই নাল হাইপোথিসিস ধরার যে নিয়ম, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি, আগে বলেছি। যেমন নাল হাইপোথিসিস হলো H0। এই ক্ষেত্রে তুমি বলে দিলা তোমার রুই মাছের প্রতি কেজি হবে 2.5 কেজি, 2.5 কেজি 6 মাস পরে। এটা হলো নাল হাইপোথিসিস। ঠিক আছে? আর অল্টারনেটিভ কি হবে? অল্টারনেটিভকে আমরা ডিনোট করি H1 দিয়ে অথবা HA দিয়ে। সেটা হলো এই এভারেজ হলো পপুলেশন মিন। তুমি কিন্তু সারা বাংলাদেশে চাষ করলে যে এভারেজ প্রোডাকশন হবে সেটা সম্বন্ধে তুমি বলে দিলে। আর যদি এটা না হয়, তাহলে কি হবে? দিস ইজ নট ইকুয়াল টু 2.5 কেজি, ইট মে বি লেস অর মোর দেন 2.5 কেজি। তো এটা হলো নাল হাইপোথিসিস ধরার নিয়ম। আমরা কোথায় ছিলাম? এখানে। তারপরে টেস্ট স্ট্যাটিস্টিক। এই স্ট্যাটিস্টিক হুইচ ইজ ইউজড ফর টেস্টিং এ হাইপোথিসিস ইজ কল্ড টেস্ট স্ট্যাটিস্টিক। অর্থাৎ যে স্ট্যাটিস্টিকটা ইউজ করে আমরা টেস্ট করি, সেটাকে বলা হয় টেস্ট স্ট্যাটিস্টিক। কি, এটা পরে আসতেছে। আর স্যাম্পল পয়েন্ট হলো the value of the test statistic which we get from the sample observation, সেটাকে বলা হয় হলো স্যাম্পল পয়েন্ট। অর্থাৎ স্যাম্পল অবজারভেশন থেকে আমরা যে ভ্যালুটা পাই, সেটাকে বলা হয় হলো স্যাম্পল অবজারভেশন। আচ্ছা, টেস্ট স্ট্যাটিস্টিক কি, এটা আমরা একটু আলোচনা করে আসি। এটা একটা অন্য চ্যাপ্টারে আছে। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এই যে আমরা এখানে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের কিছু আছে, বলা আছে। আমরা আগে বলেছি যে কোন একটা ভেরিয়েবল একটা ডিস্ট্রিবিউশন ফলো করে। আচ্ছা, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এটা একটু লেখো, এই চ্যাপ্টারটা লেখো। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এর মধ্যে যা যা থাকবে, হোয়াট ইজ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, ডেফিনেশন অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। আমরা যখন কোন একটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন করি, তখন সেটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে আমরা ওই আমাদের টোটাল ভেরিয়েবল থেকে স্যাম্পল নিয়ে যদি কোনো ডিস্ট্রিবিউশন করি, তাহলে সেটাকে বলা হয় স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। যেমন তোমাদের 10 জন স্টুডেন্টকে যদি আমি বলি যে তোমরা 10 জনে 10টা স্যাম্পল নাও, 5 জন স্টুডেন্ট করি, এবং তার প্রত্যেকে তাদের এভারেজ বের করো, হাইটের এভারেজ বের করো স্টুডেন্ট। তাহলে এই যে হাইটের যে এভারেজের যে ডিস্ট্রিবিউশন, সেটাকে বলা হবে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। কারণ আমি 10 জন স্টুডেন্টকে বলেছি 10টা স্যাম্পল নাও, এবং প্রত্যেকে একটা করে ক্যালকুলেশন এভারেজ পাবে তাদের নিজস্ব স্যাম্পল থেকে। তাহলে এই এভারেজের যে ডিস্ট্রিবিউশন, সেটা হলো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এখান থেকে যদি ভেরিয়েন্স বের করা হয়, তাহলে ভেরিয়েন্সের যে ডিস্ট্রিবিউশন, সেটাকেও বলা হবে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তাহলে এই হলো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এই যে ডিস্ট্রিবিউশন, দ্য ডিস্ট্রিবিউশন অফ অল পসিবল ভ্যালুস দ্যাট ক্যান বি অ্যাজিউমড বাই সাম স্ট্যাটিস্টিক। তোমরা স্ট্যাটিস্টিক কি জানো না? মনে হয় কালকে পড়াইছো। অর্থাৎ স্যাম্পল থেকে যদি আমরা কোনো ফাংশন ক্যালকুলেশন করি, যেমন মিন, ভেরিয়েন্স, সন, এরকম যদি ক্যালকুলেশন করি, তাহলে সেটাকে বলা হয় হলো স্ট্যাটিস্টিক। সেই স্ট্যাটিস্টিকের যে ডিস্ট্রিবিউশন, সেটাই হলো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এই যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কনস্ট্রাকশন, কিভাবে কনস্ট্রাকশন করা হবে,
তার নিয়ম এখানে দিয়ে আছে, এগুলো তোমরা পড়বা। ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল বা এখানে হলো ডেফিনিশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কনস্ট্রাকশন, ডিস্ট্রিবিউশন কনস্ট্রাকশন। তাহলে এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এগুলো যে উপরে যেগুলো আমি স্কিপ করে আসলাম ওগুলো বা এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মধ্যে কি কি ডিস্ট্রিবিউশন আমরা দেখব, কি কি ডিস্ট্রিবিউশন আছে। একটা হলো আছে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। সেই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন হলো x যদি একটা নরমাল ভেরিয়েবল হয়, সাপোজ x একটা ভেরিয়েবল, সেটা এসেছে হলো নরমাল ডিস্ট্রিবিউশন থেকে, তাহলে সেই x কে যদি আমরা এই ফর্মে লিখতে পারি, তাহলে এই যে এখন জেড স্কয়ারের যে ডিস্ট্রিবিউশন সেটা হবে হলো কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। এখানে প্রপার্টিজ অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন আছে আর অ্যাপ্লিকেশন অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন আছে, এগুলো দেখবা। তারপর টি ডিস্ট্রিবিউশন। এখন x যদি একটা নরমাল ভেরিয়েবল হয় এবং সেই ভেরিয়েবলকে যদি আমরা এই ফর্মে লিখতে পারি, তাহলে এই টি এর যে ডিস্ট্রিবিউশন সেটাকে বলা হয় হলো টি ডিস্ট্রিবিউশন। এই টি ডিস্ট্রিবিউশনের এগুলো হলো প্রপার্টিজ, এগুলো হলো অ্যাপ্লিকেশন অফ দ্য টি ডিস্ট্রিবিউশন। এফ ডিস্ট্রিবিউশন আমরা আগে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন দেখেছি, এরকম যদি আমরা দুইটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন বলি, কারণ আমি কিন্তু জাস্ট তোমাকে বলে দিচ্ছি, কারণ হলো তোমার পরীক্ষায় তো লিখবা এগুলো, মানে তোমরা এগুলো দেখে আর কি, এই জন্য শর্ট করে দিচ্ছি আর কি। তো এখানে এফ স্ট্যাটিস্টিক যেটা আছে সেটা হলো কাই স্কয়ার 1 এবং কাই স্কয়ার 2 যদি দুইটা ডিস্ট্রিবিউশন হয়, তাহলে এফ তাদেরকে যদি এই ফাংশনে আমরা লিখতে পারি, তাহলে এফ এর যে ডিস্ট্রিবিউশন সেই ডিস্ট্রিবিউশনকে বলা হবে এফ ডিস্ট্রিবিউশন। এবং v1 এবং v2 হলো ডিগ্রিজ অফ ফ্রিডম ফর এফ ডিস্ট্রিবিউশন, and v1 is the degrees of freedom for chi square 1 and v2 is the degrees of freedom for chi square 2. আর এটা হলো প্রপার্টিজ অফ এফ ডিস্ট্রিবিউশন, এটা হলো অ্যাজাম্পশনস অফ এফ ডিস্ট্রিবিউশন। এটা কিছু एग्जांपल আছে। এখানে দেখো, এখানে বলা আছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ এক্স বার ফাংশনাল ফর্ম, এটা হলো এক্স বার। যদি সেটা পপুলেশন হয়, ধরো এক্স, আমরা এই যে এখানে যে কয়টা স্যাম্পল নেওয়া হয়েছে, এখানে যদি n সংখ্যক স্যাম্পল নেওয়া হয়, অর্থাৎ ক্যাপিটাল N যদি পপুলেশন সাইজ হয় এবং স্মল n যদি স্যাম্পল সাইজ হয়, তাহলে আমাদের যতগুলা স্যাম্পল নেওয়া হবে তার প্রত্যেকটার একটা মিন পাওয়া যাবে। সেই মিনকে যদি আবার মিন করা হয়, সেটা হবে, যেটা হবে পপুলেশন মিন। তাহলে আর এটা হবে পপুলেশন ভেরিয়েন্স। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এই যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ এক্স বার, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ফ্রম নরমাল পপুলেশন, এটা করবা, এটা করবা। তারপরে এই যে সেন্ট্রাল লিমিট থিওরেম, এইটার জিনিসটা দেখবা, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ফ্রম নরমালি ডিস্ট্রিবিউটেড পপুলেশনস, এই জিনিসটুকু তোমরা এই হলো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তাহলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে আমরা কি করলাম, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, টি ডিস্ট্রিবিউশন এন্ড এফ ডিস্ট্রিবিউশন। তারপরে এই যে পরবর্তীতে যেগুলা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ এক্স বার এন্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন নরমালি ডিস্ট্রিবিউটেড পপুলেশন। এখন এই যে যদি আমাদের একটা স্যাম্পল অবজারভেশন থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা এই যে এফ এর টি এর মান বের করতে পারবো, এখান থেকে টি এর মান পাবো। কারণ এই যে দেখো এক্স বার, দিস ইজ ক্যালকুলেটেড ফ্রম স্যাম্পল অবজারভেশনস, আর এস দিস ইজ অলসো ক্যালকুলেটেড ফ্রম স্যাম্পল অবজারভেশনস, আর মিটা হলো পপুলেশন মিন যেটা দেয়া থাকবে। তাহলে এই ভ্যালু এন তো স্যাম্পল নাম্বার, স্যাম্পল অবজারভেশন, এই ভ্যালুটা যদি বসায়, স্যাম্পল থেকে এই ভ্যালুগুলো যদি বসায়, তাহলে টি এর যে ভ্যালুটা পাবো সেটাকেই বলা হয় হলো স্যাম্পল পয়েন্ট। এখন আসো, এই যে স্যাম্পল পয়েন্ট, সেই ভ্যালুটাকেই বলা হবে স্যাম্পল পয়েন্ট। আর আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে স্ট্যাটিস্টিক গুলো পড়লাম,
কাই স্কয়ার, টি এন্ড এফ, এগুলোকে বলা হয় টেস্ট স্ট্যাটিস্টিক। আমার মনে হয় এখন ক্লিয়ার বিষয়টা। স্যার আরেকবার একটু বলেন টিটা। শোনো, এগুলো তোমরা দেখে নিবা, আরেকবার বললে তো আমি আর করতে পারবো না। তোমার ক্লাসের সময় আছে কতক্ষণ, এরপরে তো তোমাদের আরেকটা ক্লাস আছে, একটা দেখে নিবা। যদি প্রবলেম হলে কালকে কোশ্চেন করবা, বা ফাইনালের আগ পর্যন্ত তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দিব, বা আমার ফোন নাম্বার কালেক্ট করে নিতে পারবা, ডায়েরিতে আছে। Critical region, rejection region, and acceptance region. To test any null hypothesis on the basis of sample observation, we must divide the sample space into two regions. আমাদের যদি একটা স্যাম্পল স্পেস থাকে, ধরো এই টোটালটা একটা স্যাম্পল স্পেস। আমি একটা গ্রাফ দেখে দেখিয়ে তোমাদেরকে সব বলে দিচ্ছি। এই যে ধরো এই টোটালটা যদি একটা স্যাম্পল স্পেস থাকে, অর্থাৎ কোন একটা ভেরিয়েবলের পপুলেশনের ডিস্ট্রিবিউশন বা কোন একটা স্ট্যাটিস্টিকের পপুলেশনের ডিস্ট্রিবিউশন যদি এরকম থাকে, এই টোটালটাকে বলা হয় একটা স্যাম্পল স্পেস। এবং একে দুইটা রিজনে ভাগ করা হয়েছে, একটা হলো ওমেগা বার আর একটা হলো ওমেগা। এই ওমেগা যে রিজিয়ন, এই রিজিয়নকে বলা হয় অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, আর এই যে ওমেগা বারের যে রিজিয়ন, সেই রিজিয়নকে বলা হয় হলো রিজেকশন রিজিয়ন। এখন আমরা যে টেস্ট স্ট্যাটিস্টিক দেখেছি সেটা হলো টি, জেড, এফ, এরকম হলো টেস্ট স্ট্যাটিস্টিক। এবং এই এক্স বার, মিউ জিরো, সিগমা এবং এন বার, এন রুট ওভার এন, এগুলো যদি বসাই দেয় তাহলে সেটাকে বলা হলো স্যাম্পল পয়েন্ট। আর এই যে দেখো নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা লিখেছি। সরি, এক মিনিট। তাহলে এই ওমেগা রিজিয়নটাকে বলা হয় হলো অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, আর ওমেগা বার যে রিজিয়নটা আছে সেই রিজিয়নকে বলা হয় হলো রিজেকশন রিজিয়ন। আর প্রবাবিলিটি অফ রিজেকশন রিজিয়ন সেটাকে বলা হয় হলো লেভেল অফ সিগনিফিকেন্স। এই যে এটাকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে এই হলো টেস্ট স্ট্যাটিস্টিক্স, অ্যাকসেপ্টেন্স রিজিয়ন এন্ড ক্রিটিক্যাল রিজিয়ন বা রিজেকশন রিজিয়ন এখানে বলা আছে, সেগুলো আমরা বললাম। তাহলে টেস্ট অফ হাইপোথিসিস আমরা কি কি দেখলাম, সেটা হলো হাইপোথিসিস, এখানে হলো ডেফিনেশন, তারপরে হলো ওই যে ক্রিটিক্যাল স্যাম্পল পয়েন্ট, ক্রিটিক্যাল রিজিয়ন, ক্রিটিক্যাল এন্ড অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, স্যাম্পল পয়েন্ট, তারপরে স্ট্যাটিস্টিক, টেস্ট স্ট্যাটিস্টিক, তারপরে হলো লেভেল অফ সিগনিফিকেন্স, এই। তাহলে ধরো একটা কোশ্চেন এরকমও থাকতে পারে যে একটা স্যাম্পল স্পেস আঁকো, ড্র করো, সেখানে ক্রিটিক্যাল রিজিয়ন, অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, টেস্ট স্ট্যাটিস্টিক এগুলো শো করো, দেখাও। আর এই যে পয়েন্ট, এই পয়েন্টকে বলা হয় হলো ক্রিটিক্যাল ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটাকে বেস করে আমরা কোন একটা টেস্ট অফ হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করি অথবা রিজেক্ট করি, সেটাকে বলা হয় হলো ক্রিটিক্যাল ভ্যালু। তাহলে এটা হলো ক্রিটিক্যাল ভ্যালু ফর নরমাল ডিস্ট্রিবিউশন, আর এটা হলো ক্রিটিক্যাল ভ্যালু ফর টি ডিস্ট্রিবিউশন।
আর এই যে ওয়ান টেইল টেস্ট, টু টেইল টেস্ট, এটা দেখবা সেটা হলো এই ক্রিটিক্যাল রিজিয়ন যদি এক পাশে থাকে তখন সেটাকে বলা হয় ওয়ান টেইল টেস্ট, আর যদি দুই পাশে থাকে তখন সেটাকে বলা হয় টু টেইল টেস্ট। যেমন এটা হলো টু টেইল টেস্ট, এটাও টু টেইল টেস্ট, কারণ এই ক্রিটিক্যাল রিজিয়ন দুই পাশে আছে। তাহলে ওয়ান টেইল টেস্ট কি দেখো, এই যে ওয়ান টেইল টেস্ট, এখানে ক্রিটিক্যাল রিজিয়ন এক সাইডে আছে, এখানেও ক্রিটিক্যাল রিজিয়ন এক সাইডে আছে, এই জন্য এটাকে বলা হয় হলো ওয়ান টেইল টেস্ট, আর এটা হলো টু টেইল টেস্ট। এই যে টাইপ 1 এরর, টাইপ 2 এরর, probability of rejecting null hypothesis when it is true, অর্থাৎ ইনকারেক্টলি রিজেক্টিং নাল হাইপোথিস, সেটাকে বলা হয় হলো টাইপ 1 এরর। আর প্রবাবিলিটি অফ টাইপ 1 এররকে বলা হয় হলো লেভেল অফ সিগনিফিকেন্স। আর টাইপ 2 এরর সেটা হলো এরর অফ অ্যাকসেপ্টিং নাল হাইপোথিস, অর্থাৎ নাল হাইপোথিস ফলস ছিল কিন্তু সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে ফেলছি, তখন সেটাকে বলা হয় হলো টাইপ 2 এরর। এইটুকুই এটার মধ্যে। চলো আমরা তাহলে একটা অ্যাপ্লিকেশন অফ টেস্ট স্ট্যাটিস্টিক। আমরা কিন্তু স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের একটা স্ট্যাটিস্টিক সম্বন্ধে পড়েছি, দেখলাম, সেটাকে বলা হয় হলো টেস্ট স্ট্যাটিস্টিক। এখন এই টেস্ট স্ট্যাটিস্টিকটা আমরা বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করব, জিনিসটা এখন একটু ক্লিয়ার হবে তোমাদের ইয়ে করলে। যেমন কম্পারিজন অফ এ স্যাম্পল মিন উইথ অ্যাসাইন পপুলেশন মিন। যেমন স্যাম্পল মিন, অ্যাসাইন পপুলেশন মিন। অ্যাসাইন পপুলেশন মিন কোনটা? যেমন ওই যে আমি বলে দিছিলাম যে তুমি 6 মাস পরে তোমাদের কোন ডেভেলপ কোন ভ্যারাইটির ওজন এভারেজ ওজন হলো 2.5 কেজি হবে, সেটা হলো অ্যাসাইন পপুলেশন মিন। আর হলো কম্পারিজন অফ স্যাম্পল মিন, তোমরা ওই 6 মাস পুকুরে 1000টা মাছ চাষ করে 200 মাছ নিলা, নিয়ে তার স্যাম্পল গড় ওজন ইয়া করলা, সেটা হলো পপুলেশন স্যাম্পল মিন। তাহলে তোমরা মনে করতেছো যে তোমাদের নাল হাইপোথিসিসটা কি এই প্রবলেমের ক্ষেত্রে, যে ইওর পপুলেশন মিন দ্যাট ইজ মিউ উইল বি মিউ ইকুয়াল টু 0। মিউ 0 মানে কি 2.5 কেজি, আমরা যদি স্পেসিফাই করে দিয়েছি এখানে 0, তাহলে এটা ফলো করবে হলো নরমাল ডিস্ট্রিবিউশন। কারণ হলো এখানে বলা আছে sometimes the population variance is known or more often we can derive a good estimate of sigma square s square of sigma square from observed observed sample when n is large। n is large মানে স্যাম্পল সাইজ যদি 30 এর বেশি হয় তখন সেটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এই হলো আমাদের নাল হাইপোথিসিস, যেটা আমরা টেস্ট করতে চাই। এই হলো আমাদের মানে টেস্ট স্ট্যাটিস্টিক। এখন এখানে যদি স্যাম্পল মিন, তারপরে যে তুমি তো এটা ধরেই নিছো 2.5 কেজি, আর সিগমা তো দেওয়া থাকবে, আর স্যাম্পল সাইজ সাপোজ ধরো 10, যদি বসায় দাও তাহলে ডি অর্থাৎ স্যাম্পল পয়েন্টের ভ্যালু পাবো। এখন এই স্যাম্পল পয়েন্ট বা ডির ভ্যালুকে ক্রিটিক্যাল ভ্যালুর সাথে যদি তুমি এই যে নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ক্রিটিক্যাল ভ্যালু 1.96, ওই যে বলে দিছিলাম কিন্তু 5% লেভেল অফ সিগনিফিকেন্স, ওই যে ফিগারটা দেখাইলাম ওই ফিগারে ছিল। এই ক্রিটিক্যাল ভ্যালুর সাথে যদি কম্পেয়ার করো, তাহলে এই যে ক্যালকুলেটেড ভ্যালু স্যাম্পল পয়েন্ট যদি ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে বড় হয়, দ্যাট ইজ 1.96 এর চেয়ে যদি বড় হয়, তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। ঠিক আছে, বড় মানে কি, মানে প্লাস মাইনাস বড় হয়, ধরো যে মাইনাসের দিক থেকেও বড় এবং প্লাসের দিক থেকেও বড় হয়, অর্থাৎ ক্রিটিক্যাল ভ্যালুটা হলো প্লাস মাইনাস 1.96, তাহলে মাইনাস 1.96 এর চেয়ে যদি ছোট হয় অথবা প্লাস 1.96 এর চেয়ে যদি বড় হয়, তাহলে আমরা বলবো নাল হাইপোথিসিস রিজেক্টেড। অর্থাৎ যে সে যে স্টেটমেন্ট করেছে যে তার ডেভেলপ রুইয়ের ওজন 6 মাস পরে 2.5 কেজি হবে, সেটা সত্য নয়, সেটা বেশি হতে পারে অথবা কম হতে পারে। আর যদি -1.96 এবং
+1.96 এর মধ্যে হয় তখন আমরা বলবো যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, অর্থাৎ যে ক্লেম করেছে তাহলে তার ক্লেম সত্য। তাহলে এটা সম্বন্ধে আমরা, আর যদি সিগমা আননোন হয় তখন টি ডিস্ট্রিবিউশন ফলো করবে। তাহলে এই সম্বন্ধে আমরা একটা এক্সাম্পল দেখি। You are interested in knowing the maize yields in your region compared to the national average. তোমার রিজিয়নে মেইজের যে প্রোডাকশন হয়, এভারেজ প্রোডাকশন হয়, সেটা কম্পেয়ার টু দা ন্যাশনাল এভারেজ। অথবা আমি এটাকে এরকম বলে দিই যে তোমার এলাকায় রুই মাছের যে প্রোডাকশন হয় অথবা কাতল মাছের যে প্রোডাকশন হয় সেটা সারা বাংলাদেশে যে প্রোডাকশন হয় সে এভারেজ প্রোডাকশনের সমান কিনা। স্যাম্পল 10 ফিটস, অর্থাৎ 10টা তুমি রুই মাছ দিলা, যে তুমি যে বিভিন্ন জায়গা থেকে তোমার নিয়ে ইন ইউর রিজন এন্ড কনস্ট্রাক্ট দ্যাট ডাটা সেট বিলো, এই এটা পাইলা এভারেজ ওয়েট অফ দা মানে কাতল ফিশ এরকম ছিল। এবং ন্যাশনাল এভারেজ কত? 4 টন। এটা 4 টন না, এটাকে আমরা 4 কেজি ধরি, ঠিক আছে? ন্যাশনাল এভারেজ হলো 4 কেজি। তাহলে নাল হাইপোথিসিস কি হবে বলো, বলতে পারো? H ইকুয়াল টু কি বলা হয়েছে, তোমারটা যে তোমার এলাকার প্রোডাকশন ন্যাশনাল প্রোডাকশনের সমান কিনা, এবং ন্যাশনাল প্রোডাকশন হলো 4 কেজি বলা হয়েছে। এটা তোমাকে টেস্ট করতে হবে। এখন এটা যদি টেস্ট করতে যাও, এটা যদি টেস্ট করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এর এভারেজ বের করতে হবে। এটা হলো এই যে স্যাম্পল এভারেজ 3.56 কেজি আসলো। তারপরে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা ক্যালকুলেশন করা তোমার ম্যাডামও দেখাইছে, এখানেও আছে। এটা হলো xi মাইনাস x বার স্কয়ার, তারপরে তার হলো এই যে স্কয়ার রুট নিচে হলো না ডিভাইডেড বাই স্যাম্পল অবজারভেশন। এই যেটা এই ফর্মুলাটা দিয়েই এটা ক্যালকুলেশন করা হয়েছে। করে এখানে টি ক্যালকুলেশন করা হয়েছে। আমরা টি ক্যালকুলেশন না করে সাপোজ আমরা এই যে ডি ক্যালকুলেশন করব, ঠিক আছে? এখানে হবে x বার, এখানে হবে হলো এই যে মিউ 0 হবে কত হবে 4, তারপরে সিগমা কি হবে, যেটা আমরা এই যে ক্যালকুলেশন করব এখান থেকে s এর ভ্যালু, সেটা পরে এখানে বসিয়ে দিলে আমরা এই ডি এর ভ্যালুটা পাবো। সাপোজ সেই ডি এর ভ্যালু আমরা কি পাইলাম, এই যে এখান থেকে -1.3629। তার মানে এটা কোথায় পড়লো, এটা কোথায় পড়ছে, এইটা স্যার এটা অ্যাকসেপ্টেবল। রাইট, অ্যাকসেপ্টেবল। -1.3 সামথিং, কারণ এটা হলো প্লাস মাইনাস 1.96 এর মধ্যে পড়েছে। তাহলে যে সায়েন্টিস্ট ওই বাংলাদেশের যে ন্যাশনাল এভারেজ 4 কেজি এবং তোমার রিজিয়নে যে রুই মাছের প্রোডাকশন হয় সেটা যে আমরা ধরেছি বা সেটা যে অ্যাজাম্পশন করেছি সেটা সত্য, ঠিক আছে? সত্য, আমরা স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করে দিলাম যে সেটা সত্য। কারণ এই যে এভারেজ দেখো 3.56, এটা মোর অর লেস ভেরি ক্লোজ টু 4 কেজি। এই হলো এই একটা এক্সাম্পল দেখলাম। তাহলে এই এক্সাম্পল রিলেটেড অঙ্ক থাকতে পারে, এখানে আরো অনেক কিছু আছে, এগুলো তো টেস্ট অফ সিগনিফিকেন্স অফ কোএফিশিয়েন্টস। তো ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্তই। তাহলে তোমাদের কি আবার সামনে ক্লাস আছে নাকি? আজকে কয়টায় ক্লাস?
10:30টায় স্যার। 10:30টায়। ঠিক আছে, এই যে এ পর্যন্ত যে জিনিসগুলো দেখাইলাম এগুলো দেখো, এগুলোর উপর থেকেই কালকে কুইজ হবে এবং কালকে আমরা আরো আলোচনা করব। ওগুলো সবগুলো নিয়ে আপনি নিয়ে স্যার এগুলি কি টার্মে থাকবে মানে পরীক্ষায়? এগুলো কিসে? এগুলো ফাইনালের জন্য। আমি যেগুলো করতেছি বা আলোচনা করছি সবই ফাইনালের জন্য, মিড টার্মে। ঠিক আছে, আর তোমাদের কুইজ আমি যেগুলো আলোচনা করতেছি সেগুলো থেকে হবে। ঠিক আছে, বুঝতে পারছো স্যার সবাই? আমি আমাদের এই লেকচার শিটগুলো একটু দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা, এই যে আজকে যে পর্যন্ত পড়াইলাম আমি এখনই দিয়ে দিচ্ছি পুরো। এখনই দিয়ে দিচ্ছি। স্যার কুইজ কয় মার্কের হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, কুইজ Quiz? 10 মার্কস, 10 10 10। স্যার স্যার কুইজ আমাদের তো আগে আমরা একটা কুইজ নেওয়া হয়েছিল স্যার। হ্যাঁ আমরা তো স্যার আমাদের কুইজ তো আগে একটা আমরা তো কুইজ স্যার আগে নিয়েছিলাম। একটা কুইজ নিয়েছিলাম স্যার। একটা কুইজ নিয়েছিলাম, দাঁড়া দেখে নিই। জি স্যার, আপনি কুইজ একটা কুইজ নিয়েছেন তো? আমাদের তো 10 মার্কের কুইজ হয়ে গেছে। কুইজটা কোথায় আছে? স্যার আমরা মেইল করছিলাম ছবি তুলে। ছিলা? জি স্যার, আমরা তো কুইজ দিয়েছি। ফিশারিজ না তোমরা? জি জি স্যার। স্যার। এক মিনিট। তোমরা কে নিয়েছিল কুইজ? স্যার আপনি নিয়েছিলেন। স্যার আপনি নিয়েছিলেন। বেসিক স্ট্যাটিস্টিক্স, তাই না? ও রাইট। এই যে পূজা পোদ্দার, তারপরে এই যে মোস্তারি জান্নাত, রিসালাতুল ফেরদৌস, এগুলো তো তোমরাই, তাই না? জি স্যার। তারপরে সিদরাতুল মুনতাহা, তোবা, রাইট। হ্যাঁ দিয়েছো, তাহলে কুইজ আমি নেব। ঠিক আছে, কি বলো তোমরা? জি স্যার, এখন আমরা স্যার মিডের পড়া পড়বো স্যার। আচ্ছা মিনিট পড়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কালকে আমাদের তাহলে 10:30টায় আমরা আবার মিট করতেছি। ওকে স্যার আমাদের এই শীটগুলি দিয়ে দিয়েন, কারণ আগে শীটের সাথে তো মিলে না। আমি এখনই দিয়ে দিচ্ছি, এখনই। ঠিক আছে, তোমরা এখনই মেল চেক করলে 5 মিনিট পরে। ওকে থ্যাংক ইউ, আজকে তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।